আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা এখন নতুন সরকারের জন্য হয়ে উঠেছে গলার কাটা। চুক্তির নানান অসম শর্ত প্রকাশ হওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। ইউনূস সরকারের সমর্থকেরা ঐতিহাসিক চুক্তির দাবি করলেও এখন বেরিয়ে আসছে বহু ফাঁকফোকর। এমন অনেক কিছু আছে যা পূরণ করা এক কথায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের শর্ত মানলে বহু দেশের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক ছেদ করতে হবে বাংলাদেশকে। সবচেয়ে বিপদে আছে ক্ষমতার চেয়ারে বসা বিএনপি সরকার। একদিকে অর্থনীতির যাতা অবস্থা, অন্যদিকে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার চাপ। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার কয়েক ঘন্টা না যেতেই অভিনন্দনের নামে শাসানো বার্তা এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এখানেই শেষ নয়, চুক্তির বাধ্যবাধকতা স্মরণ করে দিতে ঢাকায় উড়ে এসেছেন আমেরিকান সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুর। পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন চুক্তির অন্যতম কারিগর খলিলুর রহমান কোনো দায় নিতে রাজি নন। ইউনূস সরকার থেকে বিএনপি সরকারে জেকে বসা খলিলুর রহমান দাবি করছেন বিএনপিকে জানিয়ে করা হয়েছিল অসম বাণিজ্য চুক্তিটি। পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে মিস্টার খলিলুর রহমান এমন ভাষায় কথা বলেছেন যেন তিনি এখনো ইউনূসেরই উপদেষ্টাই আছেন। আগের সরকারের স্বার্থ এবং ভাবমূর্তি বাঁচানোর তার প্রধান কাজ, অথচ সরকার বদলে তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমানকে কেলার দাম কতটা সেটা এরই মধ্যে বুঝতে শুরু করেছে বিএনপি সরকার। খলিলুর রহমান যখন পল কাপুরকে এই চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়ে হাসি মুখে প্রেস কনফারেন্স করলেন, চুক্তির ১৩৫টি শর্ত মানার পক্ষে সাফাই গাইলেন, ঠিক সেই দিনই বাণিজ্য মন্ত্রীর কথায় পরিষ্কার যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেনের হিসাবটি ততটাও সরল নয়। এটি গেলাও যাচ্ছে না, আবার উগরে দেওয়া অসম্ভব। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এর ৫ দিন আগে অনুষ্ঠিত হয় ইউনূসের মিত্র দলগুলোকে নিয়ে একতরফা জাতীয় নির্বাচন। আর নির্বাচনের মাত্র ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। কোন শর্তে এবং কিভাবে চুক্তি করা হচ্ছে তার কোনো কিছুই ডক্টর ইউনূসের পারিষদেরা প্রকাশ করেনি। তখন দেখানো হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাহানা। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চুক্তির পুরোটা প্রকাশ হলে মাথায় হাত পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। দেখা যাচ্ছে এক কথায় বাংলাদেশের পায়ে ডান্ডা বেরি পরিয়ে এই ডান্ডা বেরির চাবি যুক্তরাষ্ট্রের হাতে দিয়ে গেছেন ম্যাজিক ম্যান ডক্টর ইউনূস। আর এর অন্যতম কারিগর ছিলেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে বিএনপি নৌকায় চেপে বসা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও রেখেছিলেন সক্রিয় ভূমিকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্প্রতি জানায়, একটি অনির্বাচিত সরকার হয়েও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা দেখে তারা হতভম্ব ও স্তম্ভিত। প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এমন চুক্তির দায় পুরোপুরি নির্বাচিত অর্থাৎ বিএনপি সরকারকে বইতে হবে। ইউনূস সরকারের চাতুরি বর্ণনা করে তিনি বলেছিলেন, শুল্ক সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু হওয়ার সময় সাধারণ মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছিল। তখন বলা হলো শুধু শুল্ক নিয়ে আলোচনা চলছে। সরকার জানালো ৩৫% পাল্টা শুল্ক কিভাবে ২০-এ নামিয়ে আনা যাবে তা নিয়ে কথা হচ্ছে। এজন্য কিছু কিছু ক্রয় চুক্তি করলেই নাকি সমাধান হয়ে যাবে। অথচ এখন যে চুক্তিটি দেখা যাচ্ছে তাতে সবাই হতভম্ব এবং স্তম্ভিত। দর্শক, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার মাত্র ১ সপ্তাহ আগে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষর হওয়া মূল ৮ পৃষ্ঠার চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে এতে ৬টি অধ্যায়ে নানা শর্ত যুক্ত করা হয়েছে। পরিশিষ্ট সংযোজনী মিলিয়ে চুক্তিটি মোট ৩৭ পৃষ্ঠার। চুক্তিটি বাংলাদেশকে অন্তত ১৩৫টি শর্ত পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে।
এতে যুক্তরাষ্ট্র কেবল সে দেশের তুলা বা কৃত্রিম তন্তু দিয়ে প্রস্তুত করা পোশাকে বাড়তি শুল্ক আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছে, যা আরও কিছু শর্তযুক্ত। অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তিতে একচেটিয়াভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রাধান্য দিতে গিয়ে সে দেশের ইচ্ছা অনুযায়ী বৈশ্বিক বাণিজ্য সহ অন্যান্য অভ্যন্তরীণ নীতিতেও বদল করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের পক্ষে চুক্তি সম্পাদনকারী সাবেক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষরের পর দাবি করা হয়েছিল চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য তৈরি পোশাক অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি পাওয়ার অঙ্গীকার আদায় করে নিয়েছে। এমন সুবিধা তৈরি পোশাকে প্রতিযোগী অন্য কোনো দেশ পায়নি, এমন দাবিও ছিল সেই সরকারের। পর্যালোচনায় দেখা গেছে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইজারল্যান্ড সহ অন্য যে 20 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে তার প্রায় সবকটি নিজের বাণিজ্য স্বার্থ, বিশেষত বাজার প্রবেশ সহযোগ বাধা দূর করার পাশাপাশি প্রতিযোগী দেশের তুলনায় বাড়তি সুবিধা আদায় করে নিয়েছে। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠিত নীতি মানা হয়নি। ডেইলি স্টার এক প্রতিবেদনে ইউনূস সরকারের করা দাসখতের চুক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চুক্তির 3য় অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশ এমন কোনো ডিজিটাল সেবা কর আরোপ করবে না যা যুক্তরাষ্ট্রের কোম্পানির প্রতি বৈষম্যমূলক। অর্থাৎ এই চুক্তি মানলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো দেশের সঙ্গে বাংলাদেশ ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না। সেক্ষেত্রে ওয়াশিংটন বর্তমান চুক্তি বাতিল করে বাংলাদেশি পণ্যে আবারও 37% শুল্ক আরোপ করতে পারে। যুক্তরাষ্ট্র নন মার্কেট কান্ট্রি বা বাজার অর্থনীতি হিসেবে স্বীকৃতি দেয় না এমন কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও বাংলাদেশকে একই শাস্তি পেতে হবে। অর্থাৎ এই চুক্তি অনুযায়ী বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কথায় উঠতে বসতে হবে। বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা সমৃদ্ধ ইউরেনিয়ামও কিনতে পারবে না। তবে রূপপুর প্রকল্পটি চুক্তির আগেই বাস্তবায়নাধীন হওয়ায় এটি এর আওতায় পড়বে না। চুক্তির 4র্থ অধ্যায়ে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা ইস্যুতে অন্য যে কোনো দেশ বা অঞ্চলের উপর কোনো ব্যবস্থা নিলে তা অনুসরণের শর্ত আরোপ করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের দুয়ারও খোলা রাখা হয়েছে। এর মাধ্যমে তারা খনিজ সম্পদ অনুসন্ধান, খনন, উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ এবং রপ্তানি করতে পারবে। এছাড়া বাংলাদেশকে $3.5 বিলিয়ন আমেরিকান কৃষি পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে 5 বছর ধরে প্রতি বছর অন্তত 7 লাখ টন গম এবং 26 লাখ টন সয়া ও সয়াজাত পণ্য ও তুলা। এছাড়া প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। আগামী 15 বছরে $15 বিলিয়ন দামে এলএনজি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে। আবার বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করা কিছু দেশ থেকে পণ্য কেনার সীমা ঠিক করে দেওয়া হয়েছে। এক কথায় এটি যেন সত্যিকারের এক গোলামির চুক্তি। বাংলাদেশের স্বাধীন বাণিজ্য নীতিকেই কেবল গলা টিপে ধরা হয়নি, এক সীমাহীন অর্থনৈতিক সংকটে ঠেলে দেওয়ার বন্দোবস্ত পাকা করে গেছেন মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে উদ্বেগ, আতঙ্ক এবং সমালোচনা যখন তুঙ্গে, তখন চুক্তির অন্যতম কারিগর খলিলুর রহমান বেমালুম সব দায় অস্বীকার করেছেন। শুধু তাই নয়, পাপের ভাগ তিনি বিএনপির উপর গছিয়ে দিতেও ব্যস্ত। বাণিজ্য চুক্তিটিতে যেখানে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার শর্ত আরোপ করা আছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করছেন সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে এই চুক্তি সাংঘর্ষিক নয়। এমনকি তার দাবি অনুযায়ী সবার আগে বাংলাদেশ এই নীতি অন্তর্বর্তী সরকারের সময়ও পালন করা হয়েছিল। অসম বাণিজ্য চুক্তি বিএনপি সরকার যাতে ঠিকঠাক মেনে চলে তা তদারক করতে ঢাকা উড়ে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নতুন সরকার পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসা খলিলুর রহমানের সঙ্গে 4 মার্চ তিনি বৈঠক সেরেছেন। পরে জনাব
খলিলুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, ইউনূস সরকারের সময় বিএনপি ও জামাতকে জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছিল। আগের সরকার একক দায় অস্বীকার করে তিনি বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দেশের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিল। সুতরাং এমন না যে এটা শুধু অন্তর্বর্তী সরকারই অন্ধকারে করেছে। দর্শক, খলিলুর রহমানের কথায় মনে হচ্ছিল তিনি যেন এখনো অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন, অথচ সরকার বদলের পর তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু সাফাই গাইছেন ইউনূস আমলের সেই আমলকে এখনো আমাদের শব্দ দিয়ে ব্যাখ্যা করছেন। বাণিজ্য চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশের তরফে প্রধান ভূমিকায় ছিলেন খলিলুর রহমান। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে চুক্তি করার অভিযোগ নাকচ করে বলেন, ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। 1 বছর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রথম তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম। সেই সময় মোটামুটিভাবে এগ্রিমেন্টটা হয়ে গেছিল। তার দাবি, এরপর যুক্তরাষ্ট্রের তুলা বা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানির উপর 0% পাল্টা শুল্ক এবং রুলস অফ অরিজিন নিয়ে আলোচনার সময় লেগেছে বলে তিনি দাবি করেন। এছাড়া রুলস অফ অরিজিন করার জন্য যুক্তরাষ্ট্র সময় নিয়েছে। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে চুক্তি করার বিষয়টি ঠিক নয়। দর্শক, দাসখত দেয়া এই চুক্তির দায় খলিলুর রহমান শুধু বিএনপি জামাতের উপর চাপাননি, তার বক্তব্যে লক্ষ্য করা গেছে দ্বিচারিতা। দৈনিক সমকালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা আর্ট কিংবা পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরকে বৈঠকে এই বিষয়ে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পল কাপুরের সঙ্গে বৈঠকে আর্ট চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আর্ট চুক্তির বিষয়ে পল কাপুর আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এই চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখবে। অথচ দৈনিক সমকালের একই রিপোর্টে উল্লেখ আছে, পল কাপুরকে আশ্বস্ত করা হয়েছে আর্ট চুক্তির বাস্তবায়ন নিয়ে। এই চুক্তির দর কষাকষির আর কোনো সুযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে জানান, দরকার হলে তারা পুনর্বিবেচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী একদিকে বলছেন, আশ্বস্ত করেছেন মার্কিন মন্ত্রীকে, আবার যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন বলছেন পুনর্বিবেচনার সুযোগ আছে। আবার এর দায় তারেক রহমান এবং শফিকুর রহমানের উপর দিতেও ছাড়েননি তিনি। দর্শক, সাংবাদিকরা আরও একটি বিষয় নিয়ে খলিলুর রহমানের কাছে জানতে চেয়েছিলেন, সেটি হলো যুক্তরাষ্ট্র সরকার বেশ কিছুদিন ধরে জিসুমিয়া ও আকসা নামে 2টি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য চেষ্টা করে আসছে। পল কাপুরের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষার এসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটা তো তার দপ্তর নয়। প্রশ্ন হলো, বাণিজ্য তো তার মন্ত্রণালয়ের বিষয় নয়, তাহলে তিনি কেন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিলেন পল কাপুরকে? অবশ্য খলিলুর রহমান বাণিজ্য চুক্তি নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেও বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কণ্ঠে শোনা যাচ্ছে আশঙ্কার সুর। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সতর্ক ভাষায় বলেন, চুক্তিটিকে এখনই পুরোপুরি নেতিবাচক বা ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। তার কথায় স্পষ্ট, চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনা করার পক্ষে নতুন সরকার। বলেন, কোনো চুক্তি চূড়ান্ত নয়, প্রতিটি চুক্তিতে সংশোধন ও পুনরায় আলোচনার সুযোগ থাকে। ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা করে বাণিজ্য চুক্তিতে পরিবর্তন আনা সম্ভব। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব তিনি দেননি, তবে পাওয়া গেছে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের কিছু দাবি থাকে, কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু ধারা অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। আলোচনার মাধ্যমে একটি উইন উইন পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করা হয়। এই চুক্তিকে এখনই পুরোপুরি নেতিবাচক বা ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি বাস্তবতা এবং ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এর অনেক ধারা কাজে লাগানো যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তির বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সামরিক বিষয় সংক্রান্ত কিছু বিষয়ের উল্লেখ ছিল সেখানে, তবে পল কাপুরের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়নি বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রী। বলেন, সামরিক বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর ইউনূসের সরকারের চুক্তিতে এক কথায় ফাটা বাসে আটকে গেছে বাংলাদেশ। এখন আর কোনোভাবেই বেরিয়ে আসার সুযোগ নেই, বরং দীর্ঘমেয়াদে ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারার কারণে চীন, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে শীতল হবে সম্পর্ক। তুলনামূলক অনেক বেশি দামে কৃষিপণ্য, জ্বালানি এবং সামরিক সরঞ্জাম কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। এর বিনিময়ে বাংলাদেশের পোশাক পণ্যের রপ্তানি বাড়ার যে আশা দেখানো হয়েছিল সেটাও আকাশ কুসুম কল্পনা বলে মনে করছেন ব্যবসায়ীরা। সব মিলে ইউনূস সরকারের কলমের এক খোঁচায় বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকখানি হারিয়ে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, এই দায় এখন বিএনপির উপরে কেন চাপানোর চেষ্টা করছেন খলিলুর রহমান? বিএনপির জন্য চুক্তির ধাক্কা সামলানো যেমন কঠিন, তেমনি খলিলুর কি হয়ে উঠছেন আগামী দিনে আরো বিপদে পড়ার কারণ। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। মাথা সরিয়ে দিলে শরীর নিথর হতে খুব বেশি সময় লাগে না, কথাটি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল পুরো ইরান নিস্তেজ হয়ে যাবে। খামেনি ছাড়া ইরান হয়ে পড়বে সাদ্দামবিহীন ইরাকের মতো। কিন্তু ট্রাম্প এখন বলছেন শেষ না দেখে ছাড়বেন না। বোঝা যাচ্ছে ইরানের যে বাস্তবতা সেটি ট্রাম্পের রেসলিং এর মাঠ নয়, বরং সেটি ট্রাম্পের ধারণার চেয়ে অনেক বেশি জটিল। ট্রাম্প ইরানিদের যে জন্য মুক্তির ক্ষণ উপহার দেওয়ার দাবি করেছিলেন সেখানে আরো বাড়ছে মিসাইলের স্ফুলিঙ্গ, সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর আক্রমণ, বাড়ছে সৌদি আরবের মতো মুসলিম মিত্রদের আতঙ্ক। কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সামনে কি অপেক্ষা করছে? যুদ্ধের খেলা তো শেষ না, তাহলে কত দূর যাবে এই খেলা? ইরানের বর্তমান রেজিমের কি পতন ঘটবে, নাকি হবে পুনর্গঠন, যেটি খামেনির উত্তরসূরিদেরকে মসনদে বসাবে? আর তা চেয়ে চেয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্প। সেটি হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর ট্রাম্পের মুসলিম মিত্ররা কতদিন নিরাপদে থাকবে, আর তাতে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কিভাবে সামাল দেওয়া যাবে? এত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের বিশ্লেষণের সাথে। এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই যেটি কিছুটা অদ্ভুত। প্রশ্নটি হলো, কেন খামেনিকে মারার জন্য ইসরায়েল আমেরিকা শনিবার দিনটিকে বেছে নিয়েছিল? এর পিছনে এমন একটি কারণ আছে যেটিতে পরিষ্কার বিশ্ব রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকেও ডাস্টবিনে ফেলে দিতে পিছপা হন না বিশ্ব মোড়লরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা ভেসে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয় 28শে ফেব্রুয়ারি শনিবার সকালে। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে বড় ধরনের আঘাত সাধারণত গভীর রাতে পরিচালিত হয়। অন্ধকার আড়াল দেয়, আকাশ প্রতিরক্ষা থাকে বিভ্রান্ত, তাই প্রতিক্রিয়া দেখাতে সময় লাগে। কিন্তু এবার ছিল ভিন্ন চিত্র। শনিবার সকালেই শুরু হয় ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। কারণ সময় নয়, লক্ষ্য ছিল এখানে পরিষ্কার, ইরানি নেতৃত্বের সমাবেশকে এক আঘাতে বিচ্ছিন্ন করা, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে অচল করা। এখানে দুটি প্রশ্ন উঠে আসে, কেন ঠিক শনিবারকে বেছে নেওয়া হলো হামলার জন্য, আর কিভাবে এই নিখুঁত হামলা পরিচালনা করে খামেনি সহ শীর্ষ ইরানি নেতাদের খুন করা হলো। দর্শক, বলা হতো আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন 86 বছর বয়সী দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি যখন ইরানের হাল ধরেন, তখন থেকে তিনি দেশটিকে এক কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। গত এক বছরে কমপক্ষে 3 বার খামেনিকে মারার চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েল আমেরিকা। তবে এসব ঘটনার পর থেকে খামেনি ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বেশিরভাগ সময় কাটাতেন নিজের কম্পাউন্ডের সুরক্ষিত গভীর বাংকারে। খুব কমই তাকে বাইরে দেখা গেছে।
অনেক কিছু হিসাব করে তিনি কাজের কৌশল আঁটতেন। যেমন শনিবার ছিল ইরানের শীর্ষ নেতাদের সাথে খামেনির বৈঠক। কেন শনিবার মিটিং ডেকেছিলেন খামেনি? কারণ খামেনি জানতেন ওই দিন হামলার কথা কেউ কল্পনাও করবে না। ইরানের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, 28শে ফেব্রুয়ারি ছিল শনিবার। মিটিং এর সময় ঠিক করা হয় রমজানের সকালে। ইহুদিদের কাছে দিনটি পরিচিত সাব্বাত হিসেবে। সাব্বাত কি? সাব্বাত হলো ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন। এদিন সাধারণত তারা রোজা রাখেন, ফলে এই দিনে ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলার আশঙ্কা নেই বলে ধরে নিয়েছিল ইরান কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর কাছে এটি হলো মোক্ষম ফাঁদ। তাদের কাছে ধর্ম পরে, আগে দরকার রক্ত আর জয়। ইসরায়েলের কর্মকর্তারা জানান, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানটি আরো পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু খামেনির বৈঠক আয়োজনের গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত তা এগিয়ে আনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের শীর্ষ নেতৃত্ব একত্রিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে সিআইএ অত্যন্ত সতর্কতার সাথে খামেনির গতিবিধি, দৈনন্দিন রুটিন এবং অবস্থানের উপর নজরদারি চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানি নেতৃত্বের উপর গোয়েন্দা নজরদারি করার সক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে